মানে এই সবগুলো বোতল। খালামণি বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলল। একটু বুঝতে পারলেও তীব্রর কিচ্ছু করার নেই। দীপ্তির হাসি ফিরিয়ে দেওয়ার জন্য ওর সাথে প্রতারণা করতে চায় না। দীপ্তি, আমি দুঃখিত। তোমাকে আমার নিজে থেকে আগে সব বলা উচিত ছিল, এভাবে অপেক্ষা না করি। আসলে আমি তো ভুলে গিয়েছিলাম যে এরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছিলাম। জানোই তো কত কাজের প্রেশারে থাকি। আমার উপর দিয়ে অতীতে কি গিয়েছে সব মিলিয়ে আমার মাথা আমার নেই দীপ্তি। সব ঠিক থাকতো যদি অতীতটা ঠিক থাকতো। তোমার আমার সবার জীবনই সুন্দর হতো। আমি জানি না এখন কি করব, কি করা উচিত। রাতে ঘুমোতে পারি না এটা ভেবে। আর সারাদিন যা যা করেছি তা ঠিক করেছি কিনা, কাল সারাদিন কি কি করব। জানি না তোমার অগোছালো জীবনটা আমি কি করে গুছিয়ে দেবো। আই উইশ তোমার জীবনের সবকিছু কেউ বেশি গুছিয়ে দিক। তোমার চোখে ঠোঁটে কোনোভাবেই দুঃখ বিলাপ মানায় না। সবসময় হাসি লজ্জা লেগে থাকবে তোমার চেহারাতে, এটাই মানানসই। তোমার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা শব্দটাকে লজ্জিত করতে চায় না। আমার এই কাজের কোনো ক্ষমাই নেই। কারো জীবন নষ্ট করার অধিকার কারো হাতে নেই, সেখানে আমি তোমার জীবনের এতগুলো সময় নষ্ট করে দিয়েছি। ইটস ওকে, বাট আই এম সরি তীব্র। আমি তোমায় নিয়ে ভ্রান্ত ধারণা পুষে এতগুলো বছর কাটিয়ে দিয়েছি। তুমি কখনো বলনি আমায় ভালোবাসো, তবুও আমি মনে করে বসে থাকতাম তুমি আমায় ভালোবাসো। দু একবার আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে দেখে চোখে চোখ পড়ে তুমি যখন নজর ফিরিয়ে নিতে, আমি মনে করতাম তুমি আমায় ভালোবাসো। অকারণে কখনো রাগ দেখালে আমি মনে করতাম তুমি ভালোবাসো। সবাই মিলে শপিংয়ে বা বাইরে কোথাও ঘুরতে গেলে কোনো ছেলে আমার দিকে তাকালে ইমপ্রেসিং করলে আমার ভাই সহ তোমরা মিলে তাকে পিটিয়ে আসতে, তখন আমি মনে করতাম তুমি আমায় ভালোবাসো। কখনো একটু কেয়ার করলে মনে করতাম ভালোবাসো। তাই আমার মন খারাপ দেখলে জোকস বলে বলে হাসানোর চেষ্টা করলে ভাবতাম ভালোবাসো। তাই আমার মন খারাপ সহ্য হচ্ছে না। পরীক্ষাতে আশানুরূপ পরীক্ষাতে আশানুরূপ রেজাল্ট না আসলে তুমি প্রতিনিয়ত আমাকে এত সুন্দর করে মোটিভেট করতে, যা আমার মা বাবাও পারতো না। আমি বোকাটা স্বাভাবিক ব্যাপারটাকে ধরে নিয়েছিলাম তোমার মোটিভেশনাল কথার মাঝে ভালোবাসা আছে বলেই আমার ওপর এত ভালো প্রভাব পড়েছে। ভুলে গিয়েছিলাম আমাদের সম্পর্কটা বন্ধুত্বের। বন্ধুত্বের এরকম খুনসুটি, কেয়ারিং, রাগ, অভিমান, হাসি, সাপোর্ট এসব কিছু থাকাটাই স্বাভাবিক। আমিই পাগল, সব নিজের মতো বানিয়ে নিয়েছিলাম। কিন্তু শেষ যেদিন তোমার সাথে আমার দেখা হয়, তখন যে নিজের থেকে বলেছিলে আমার জন্য অপেক্ষা করো, তাড়াহুড়ো করে এমন কাউকে বিয়ে করো না যার সাথে থাকতে পারবে না, আমার ফেরা অবধি অপেক্ষা করো, ভালো ছেলে দেখে বিয়ে দেব, আর যদি ভালো ছেলে না পাই তাহলে নিজেই করে নেব। তোমার এই উক্তিটি আমার ভেতর আশা জাগিয়েছিল। আমার সব অপেক্ষার ক্লান্তি বিনাশ হয়েছিল। সেদিন থেকে অপেক্ষা করতে আর কষ্ট হতো না। সময়টা দীর্ঘ লাগতো কিন্তু কষ্ট হতো না। কথাগুলো বলতে বলতে দীপ্তির চোখের পানি আটকে রাখতে পারল না। তীব্র টিস্যু এগিয়ে দিল। দীপ্তি চোখের পানি মুছতে মুছতে আবারও বলল। কাল রাতে তোমার জীবনের ওই কঠিন সত্যটা জানার পর আমি মেনে নিতে পারছিলাম না কিছু। বারবার মনে হচ্ছিল আর যাই হোক, আমার তীব্র অন্য কাউকে ভালোবাসতে পারে না। তারপর সারা রাত ধরে নিজেকে বোঝালাম তুমি সেই তীব্র না যাকে আমি ভালোবাসি। বর্তমানে তুমি সেই তীব্র যে অন্য কাউকে ভালোবাসে। ধরে নিয়েছি দুজন আলাদা মানুষ। তাছাড়া নিজেকে আর কোনোভাবে বোঝাতে পারছিলাম না। তুমি চিন্তা করো না তীব্র, আমি তোমার জীবনে কোনো সমস্যার সৃষ্টি করব না। আমি আমার সেই অতীতের বাল্যকালের কৈশোরকালের তীব্রকে ভালোবাসি, বর্তমানে না। নিজেকে বুঝিয়েছি তুমি সেই তীব্র না যাকে আমি চিনি। তুমি তোমার শুভাকাঙ্ক্ষীকে নিয়ে ভালো থাকো, এই দোয়াই করি। দীপ্তি কথাগুলো শেষ করেই বের হয়ে গেল, কারণ কান্নার বেগ আটকাতে তো পারছেই না, উল্টো বেড়েই চলেছে। তীব্র দীপ্তিকে না থামিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। তুমি ঠিকই বলেছো দীপ্তি, আমি সেই তীব্র না যাকে তুমি চেনো। আমি অন্য একটা তীব্র। অতীতে তীব্র ছিল ইনোসেন্ট, আর বর্তমানে তীব্র একটা পাপী। এই পাপী জীবনে তোমাকে ভাসিয়ে তোমার ওই সাদা মেঘের মতো জীবনকে কালো করে দিতে চায় না। চায় না তোমার জীবনে বজ্রধ্বনির সাথে বৃষ্টি বর্ষণ হোক। অতীতের পুরো স্টোরিটা তুমি জানো না দীপ্তি। যদি জানো তবে পৃথিবীর সবটুকু ঘৃণা জড়ো করে তুমি সেই ঘৃণা আমায় করবে। আমি অনেক বড় অপরাধী দীপ্তি। এত বড় অপরাধের বোঝা ঘাড়ে পেতে আমি তোমার কাছে গিয়ে নিজের অপরাধ বাড়াতে চাই না। আমি মানুষটাই অনেক খারাপ, অনেক। কথাগুলো মনে মনে বলে মাথা চেপে বসে অতীতের ডায়েরিতে ডুবে গেল। কি এমন হয়েছিল ওর সাথে যার জন্য তীব্র এত অনুতপ্ত?
নিজের উপর বিরক্ত সেটা তীব্রই ভালো জানে। মিশান ফুটপাতে গালে দিয়ে চুপচাপ বসে আছে। নিশানের কথা খুব বেশি মনে পড়ছে। এই রাস্তা দিয়ে দুই বোন কত আঁকাবাঁকা হেঁটেছে, হাঁটতে হাঁটতে দুষ্টুমি করে একজন আরেকজনের গায়ে ঢলে পড়েছে। নিশান এটা সেটা দেখে বাচ্চাদের মতো বায়না করেছে। কোনো ফুচকা ঝালমুড়ির দোকান দেখলে সেদিকে দৌড়ে চলে গেছে। নিশানের জন্যে কাঁদতে কাঁদতে এখন আর কান্না পায় না, কষ্ট হয়, বুক ফেটে আসে, কিন্তু চোখ দিয়ে পানি বের হয় না। কাঁদতে পারলেও হয়তো মন কিছুটা হালকা লাগতো। কোনো কারণে হাসলেও মন থেকে হাসতে পারে না, শুধু তাল মেলানোর জন্যেই হাসি হাসে। মিশানের একাকিত্বের মাঝে সঙ্গ দিতে হঠাৎই অবতরণ হলো তমালের। মিশান, ঘাড় ঘুরিয়ে তমালকে দেখে চুপ করে রইল। তমাল পাশে বসতে বসতে প্রশ্ন করল, মন খারাপ? না, কেন জানি মনে হচ্ছে মন ভীষণ তোমার। কিছু হয়নি। তোমার মাথার ক্যাপটা খুব ভালো লাগে আমার। এটা দিয়ে দাও আমাকে। এটা দেয়া যাবে না। আমার টাকা হলে এরকম একটা কিনে দিতে পারবো। তোমার কাছে টাকা নেই? না। আমার কাছে আছে, নিবে? না ধন্যবাদ। তোমাকে এভাবে মন খারাপ করে থাকতে দেখলে আমার ভাল লাগে না। ভালোবাসার মানুষের মন খারাপ, কান্না এসব চোখে দেখে সহ্য করা যায় না। তো আমি কি করব? মিশান, তোমার কাছে ভালোবাসার মানে কি? নিজের সবটুকু দিয়ে আঁকড়ে ধরে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টার পরেও নিজের অজান্তে তাকে হারিয়ে যাওয়া, এমনভাবে হারিয়ে যাওয়া যে কখনো ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না। তুমি কি কখনো কাউকে হারিয়েছো? কাকে হারাইনি বলো? তোমার মা বাবা কোথায় থাকে? জানি না। মানে? ছোটবেলায় একটা লম্বা ঘুম দিয়েছিলাম। যতদূর মনে পড়ে ঘুমের মাঝে কিছু বিকট আওয়াজ শুনেছিলাম নাকি স্বপ্ন দেখেছিলাম জানি না। ঘুম থেকে উঠে দেখি আমি অন্য একটা নাম না জানা পৃথিবীতে, সাথে শুধু নিশান না দেশটাকে চিনতে পেরেছি, না তো আশেপাশের মানুষগুলোকে। বাবা মাকে সে রাতের পর আর দেখতেই পাইনি। সময়ের সাথে ভুলে গেছি তারা দেখতে কেমন ছিল। যখন তাদের চেহারা মনে ছিল তখন তাদের খুঁজে পাইনি। এখন খুঁজতে পারবো, কিন্তু চেহারা মনে নেই। বেঁচে আছি কি নেই সেটুকু অবধি তমাল মন খারাপ করে উত্তর দিল, তুমি কতটুকু ছিলে? জানি নেই। বেঁচে আছি কি নেই সেটুকুও জানা নেই। জানি না। মামা মিমি বলে আমার বয়স 5 বছর ছিল। তোমার মামা আর মামি কি জানে না তোমার মা বাবা কোথায়? কি করে জানবে আমার বাবা মাকে? সেটাই তো জানে না। উনি আমার আপন মামা না। আমার কোন স্পেশাল পাওয়ার থাকলে আমি তোমার হারিয়ে যাওয়াকে ফিরিয়ে দিতাম মিশান। মিশান তমালের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, ধন্যবাদ। তুমি অনেক ভালো মিশান। রাত হলে মানুষ মারতে মেতে উঠছি। তুমি বলছো আমি ভালো? তুমি তো আর ভালো মানুষকে মারো না। মানুষ, আমি এমন সব মানুষদের মারি আমি নিজেও জানি না সে ভালো নাকি খারাপ। তাহলে মারো কেন? আমার বাঁচার জন্য মদ দরকার, আর তোমার বাঁচার জন্য একজন মানুষ সরানো দরকার। তাহলে কি হবে? আমি তোমাকে মত দেব, তুমি আমার রাস্তা ক্লিয়ার করবে। মিশান হেসে দিয়ে তমালের পিঠে চাপড় মেরে বলল, ব্রিলিয়ান্ট বয়, সহজে বুঝে গেছো। তুমি সহজে বুঝিয়েছো। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সবার আড়ালে বাড়ি থেকে বেরিয়ে পড়ার মিশনে নামতে হলো মিশনের। দ্বীপের খালার জন্য বেরোনোটা একটু মুশকিল, কারণ ওনার ঘরের দরজাটা খোলা রেখে ঘুমান, আর ঘুমের ঘরে উঠে হাঁটাচলা করেন। এর জন্য সামনের গেট দিয়ে বের হওয়া সম্ভব না। সব দিক দিয়ে ভেজাল এই মহিলাটা। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে প্রথমে বাড়ির ছাদে গেল। রেলিংয়ের উপর দিয়ে এমনভাবে ডিজাইন করা যেখানে সহজেই দড়ি বাঁধা যায়। মিশান চিলেকোঠার ঘরটা আস্তে করে খুলে সেখান থেকে একটা মোটা দড়ি বের করলো। দরজা আটকে দিয়ে রেলিংয়ের সাথে দড়ি বেঁধে নিল। দড়িতে 1 ফিট দূরত্ব পরপর একটা করে গিট দেওয়া, যাতে উঠতে নামতে সুবিধা হয়। এবার দড়ি বেয়ে মিশান নিচে নেমে আসে। এরপর বাড়ির বাইরের ওয়াল ডিঙানোর পালা। ওয়ালের থেকে 2 ফিট দূরত্বে একটা মেহগনি গাছ বেয়ে কিছুটা উপরে উঠে বাদুরের মতো ঝুলে পকেট থেকে প্লাস আরেকটা কি যেন বের করলো। এগুলো দিয়ে ওয়ালের উপরে তার কাঁটাগুলো খুলে সরিয়ে নিয়ে সেখানে পা রেখে লাফ দিয়ে নেমে গেল। ফেরার সময় আবার সবকিছু আগের মতো সেট করে দড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে চলে যাবে। আসল মিশনে ভালো মতো সাকসেসফুল হওয়ার পর এবার মিশন সোজা হাঁটতে শুরু করলো। বেশ কিছু দূর হেঁটে যেতে একটা কালো রঙের গাড়ি দেখতে পেল, যেটার ভিতরে তীব্র মিশনের জন্য অপেক্ষা করছে। এটা তীব্রর অফিসিয়াল কার না, অন্য একটা প্রাইভেট কার। মিশন এসে সোজা গাড়িতে উঠে বসলো। জীবনে একটা দুঃখ কখনোই নিরাময় হবে না,
আজ অব্দি টাইমলি এন্ট্রি দেখলাম না। স্যার, আপনার মতো যখন তখন হন হন করে বাড়ি থেকে বের হতে পারি না। আমার লুকিয়ে বের হতে হয়। আপনার মতো সুযোগ সুবিধা হলে আমি আপনার আগেই জায়গা মতো উপস্থিত হতাম। সোয়ামন ঘিও জুটবে না, রাধাও আর নাচবে না। মিশান নজর বাঁকিয়ে তীব্রর দিকে তাকিয়ে মনে মনে গালি দিল। হাই স্পিডে গাড়ি চালিয়ে গাড়িটা একটা এলাকার ভিতর প্রবেশ করালো। এলাকাটা সম্পূর্ণ আবাসিক এলাকা। কনস্ট্রাকশনের কাজ চলছে এরকম একটা অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামিয়ে দুজন উপরে উঠল। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দুজনে একটা বাড়ি পর্যবেক্ষণ করছে। স্যার, দেখা করতে পারবেন? স্যার, বাড়িটা দেখেছেন কিরকম? হাইফাই, পুরো রাজপ্রাসাদ। এই বাড়িতে এক কাপ চা খাওয়ার জন্য হলেও যেতে হবে স্যার, কি বলেন? আমরা গরিব মানুষ, ওই বাড়ির ত্রিসীমানে যেতে পারবো না। আর তো চা? ওটা কার বাড়ি স্যার? আমার এক্স গার্লফ্রেন্ডের। এক্স কি ব্রোকান্ডে গেছে নাকি স্যার? দূরবীক্ষণে চোখ রেখেই বিরক্তি নিয়ে তীব্র উত্তর দিল,